সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো? আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের তৃতীয় অধ্যায়ের জ্যামিতি সম্পর্কে। তৃতীয় অধ্যায়ের আজকের ক্লাসটি হচ্ছে চতুর্থ ক্লাস, তাই পর্ব 4। এই ক্লাসটির মধ্যে আমরা যা যা শিখব তা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র সম্পর্কে জানব, ভরকেন্দ্র, লম্ববিন্দু এবং উপপাদ্য 10। তো উপপাদ্য 10-এর যে সাধারণ নির্বাচনটা সেটা হচ্ছে একটি ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ, তা প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু ত্রিভুজের বরকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ, তাহলে এই বিষয়টাকে প্রমাণ করার আগে আমাদের জেনে নিতে হবে পরিকেন্দ্র কি ত্রিভুজের, ভরকেন্দ্র কি এবং লম্ববিন্দু কি। তাহলে আমরা আগে এগুলো একটু ডিটেলস জেনে নেই, পরিকেন্দ্র কি, ভরকেন্দ্র কি এবং লম্ববিন্দু কি। তো পরিকেন্দ্র নিয়ে যদি আমরা কথা বলি, পরিকেন্দ্র হচ্ছে একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, তাহলে এই বাহুটিকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, ওইভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ এঁকে, তাহলে তা এইভাবে সমদ্বিখণ্ডিত হবে। আবার আরেকটি তার বাহুকে সমদ্বিখণ্ডিত যদি করি একই নিয়মে, তারা পরস্পর একটি বিন্দুতে ছেদ করবে, সমদ্বিখণ্ডক দ্বয় একটি বিন্দুতে ছেদ করবে। ওই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা কম্পাস বসিয়ে এখানে শীর্ষবিন্দুর সমান মাপ নিয়ে, যেমন এ বি সি, তার 3টি শীর্ষবিন্দু আর ছেদবিন্দু পাইলাম আমরা এস, তাহলে এস এর মধ্যে কম্পাস বসিয়ে এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত আঁকি, তাহলে দেখা যায় যে বৃত্তটি 3টি শীর্ষবিন্দু দিয়ে যায়। এই বৃত্তটিকে বলা হয় পরিবৃত্ত। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটি আঁকা হয় সেই বৃত্তটিকে বলা হয় পরিবৃত্ত। আর পরিবৃত্তের যেটা সেন্টার, যেটা কেন্দ্র, তাকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে এই ক্ষেত্রে এস হচ্ছে পরিকেন্দ্র। ক্লিয়ার? তারপর আমরা জানব ভরকেন্দ্র কি। ভরকেন্দ্র হচ্ছে একটি ত্রিভুজের নিয়ে যদি আমরা চিন্তা করি, বলি একটি ত্রিভুজের 3টি বাহু এ বি সি, 3টি বাহুর মধ্যে যদি 3টি মধ্যমা আঁকি, মধ্যমা হচ্ছে মধ্যবিন্দুর সাথে সংযোগ, শীর্ষবিন্দুর। তাহলে এইখানে আমরা যদি এই বিন্দুটাকে পি দেই, এইখানে একটি মধ্যবিন্দুকে ধরলাম কিউ, এইখানে একটি মধ্যবিন্দুকে ধরলাম আর, তাহলে একটি মধ্যমা হবে এ থেকে পি যোগ করলে এপি। এপি হচ্ছে একটি মধ্যমা। আরেকটি মধ্যমা বি কিউ, আরেকটি মধ্যমা হবে এখানে সিআর। তো খেয়াল করলে আমরা দেখব 3টি মধ্যমা একটি বিন্দুতে ছেদ করেছে। এই যে মধ্যমা 3টি, তাহলে মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটিকে বলা হয় পরিকেন্দ্র, ওই বিন্দুটিকে বলা হয় ভরকেন্দ্র, এবং ভরকেন্দ্রকে সাধারণত ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভরকেন্দ্র ক্লিয়ার? ভরকেন্দ্রের বিষয়টা হচ্ছে একটি ত্রিভুজের 3টি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুটিকে বলা হয় ভরকেন্দ্র। তারপর আমরা জানি এবার লম্ববিন্দু। লম্ববিন্দু হচ্ছে একটি ত্রিভুজের মধ্যে যদি আমরা 3টি লম্ব আঁকি, যেমন এ বি সি, 3টি লম্ব, এ থেকে
বিসি এর উপর একটি লম্ব আঁকলাম, লম্বটির নাম হচ্ছে এডি লম্ব। আবার বি থেকে এসি এর উপরে যদি একটি লম্ব টানি, বিই লম্ব। সি থেকে এবি এর উপরে যদি একটি লম্ব টানি, সিএফ লম্ব। তাহলে দেখা যায় যে তিনটি লম্ব আবার একটি বিন্দুতে ছেদ করেছে, তার নাম আমরা ও যদি দেই, এবং ও হচ্ছে লম্ববিন্দু। ক্লিয়ার? তাহলে পরিকেন্দ্র সম্পর্কে আমরা জানলাম, দুইটি বিন্দুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র, এবং তার মধ্যে কম্পাস বসিয়ে বৃত্ত আঁকা হয়, সেই বৃত্তটি হচ্ছে পরিবৃত্ত। আর তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাই হচ্ছে ভরকেন্দ্র, আর তিনটি লম্ব যে বিন্দুতে ছেদ করে তার নাম হচ্ছে লম্ববিন্দু। তো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা তিনটি চিত্র দিয়ে তিনটি বিন্দুকে আলাদা আলাদাভাবে দেখালাম। কিন্তু যদি আমরা একটি চিত্রের মধ্যে, একটি ত্রিভুজের মধ্যেই পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ব বিন্দু আঁকি, তাহলে দেখা যাবে যে এই তিনটি বিন্দু একটি সরলরেখার মধ্যে আছে। এজন্য তাদেরকে বলা হয় সমরেখ, অর্থাৎ একটি সরল রেখার মধ্যে এই তিনটি বিন্দু আছে, সোজা আছে, তাদেরকে যোগ করলে একটি সরল রেখা পাওয়া যাবে। এই বিষয়টাই হচ্ছে উপপাদ্য 10। ক্লিয়ার? তাহলে এখন আমরা উপপাদ্য 10 নিয়ে পড়ি, উপপাদ্য 10-এর প্রমাণ করব। তাহলে উপপাদ্য 10-এর সাধারণ নির্বাচনটা হচ্ছে এরকম যে, এগুলো মুছে ফেলি আগের চিত্রগুলো। উপপাদ্য 10-এর সাধারণ নির্বাচন: ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। উপপাদ্য 10: ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ, ইহা প্রমাণ করতে হবে। তো তা প্রমাণ করার জন্য একটি চিত্র আঁকতে হবে। চিত্র আঁকার একটু আবার সহজ কৌশল আছে। কৌশলটি হচ্ছে, প্রথমে আমরা একটি বৃত্ত এঁকে নেব। তো বৃত্ত ইচ্ছামতো ব্যাসার্ধ দিয়ে একটি বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পর ওই বৃত্তটার কেন্দ্রটাই আসলে আমাদের কাজে লাগবে, ইহাই পরিকেন্দ্র হয়ে যাবে, কারণ তার ভিতরে আমরা একটি ত্রিভুজ নেব। ত্রিভুজ হচ্ছে ABC এবং তার কেন্দ্র হচ্ছে S, আর আমরা জানি এই S হচ্ছে পরিকেন্দ্র। ক্লিয়ার? তাহলে মনে করি ABC ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে S, আর এই ত্রিভুজের মধ্যে যদি আমরা লম্ব আঁকি, তিনটি লম্ব আঁকি, সেই লম্বগুলো একটি বিন্দুতে ছেদ করবে। AD একটি লম্ব, আবার এখানে B থেকে যদি আরেকটি লম্ব টানি, দিলাম BE লম্ব। তো দুইটি লম্ব যে বিন্দুতে ছেদ করবে, আরেকটি লম্ব অবশ্যই সেই বিন্দুতে ছেদ করবে, এজন্য তিনটি লম্ব আঁকার প্রয়োজন নেই, দুইটি লম্ব আঁকলেই যথেষ্ট। তো এই বিন্দুটি হচ্ছে O, এবং ও হচ্ছে এই ক্ষেত্রে লম্ববিন্দু। ক্লিয়ার? আর শীর্ষবিন্দু A থেকে BC বাহুর উপরে যদি একটি মধ্যমা আঁকি, BC বাহুর মধ্যে মধ্যবিন্দু নিয়ে নিলাম P,
তাহলে পি এর সাথে এ যোগ করি, এপি হচ্ছে মধ্যমা। আর যদি ও এর সাথে এস যোগ করা হয়, তাহলে এস এবং ও এই সংযোগ রেখাটি মধ্যমা এপিকে জি বিন্দুতে ছেদ করে, জি বিন্দুতে ছেদ করে। তো আমরা যদি কোনো রকমভাবে প্রমাণ করতে পারি যে জি বিন্দুটি হচ্ছে ভরকেন্দ্র, তাহলেই হয়ে গেল। কারণ চিত্রটার থেকেই বোঝা যাচ্ছে যে এস, জি এবং ও সমরেখা, অর্থাৎ একই সরলরেখার মধ্যে আছে। তাহলে আমাদের প্রমাণ করার বিষয় হচ্ছে যে জি তার ভরকেন্দ্র, ইহা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তো ইহা প্রমাণ করার জন্য আমরা এস আর পি যোগ করব। এস আর পি যোগ করলে এসপি তাহ এই রেখাটিও বিসি এর উপরে একটি লম্ব হবে। ক্লিয়ার? তাহলে এই বিষয়টাই ছিল আমাদের বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা আবারও একটু বলে দেই। মনে করি এ বি সি ত্রিভুজের ও হচ্ছে লম্ববিন্দু, এস হচ্ছে তার পরিকেন্দ্র, এপি হচ্ছে তার মধ্যমা। এস এবং ও যোগ করলে এপি মধ্যমাকে জি বিন্দুতে ছেদ করে, আর এস আর পি যোগ করলে বিসি এর উপর লম্ব হয়। যদি আমরা কোনো রকমভাবে প্রমাণ করতে পারি যে জি হচ্ছে তার ভরকেন্দ্র, তাহলেই হয়ে গেল। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা প্রমাণ করব। তো প্রমাণের শুরুতেই আমরা যেই কথাটা বলবো যে লম্ববিন্দু ও থেকে শীর্ষবিন্দু এ এর দূরত্ব হচ্ছে এও দূরত্ব। এও খেয়াল করলে বোঝা যায়, লম্ববিন্দু ও থেকে শীর্ষবিন্দু এ এর দূরত্ব হচ্ছে এও দূরত্ব। আর এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে বিসি থেকে পরিকেন্দ্রের যে দূরত্ব, এই যে এস, পরিকেন্দ্র হচ্ছে এস, তাহলে বিসি থেকে পরিকেন্দ্রের দূরত্বটাকে বোঝাচ্ছে এই ক্ষেত্রে এসপি দ্বারা। তো দুইটির দূরত্ব সমান না, এটা দেখা গেছে যে গবেষণা করে সব সময় এও এর মান এসপি এর দ্বিগুণ হবে। অর্থাৎ লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দুর যে দূরত্বটা হবে এও, চিত্র দেখলেও বোঝা যায় দুটি যে সমান না। লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দুর যে দূরত্ব, সেই দূরত্ব সব সময় তার বিপরীত বাহু থেকে পরিকেন্দ্রের দূরত্বের দ্বিগুণ হবে, অর্থাৎ এ ও 2sp। ক্লিয়ার? তাহলে প্রমাণের শুরুতে আমরা এই কথাটা বলে নিলাম যে এ ও 2sp। তারপর আমরা যেটা বলবো, যেহেতু বিসি এর উপরে দুইটি লম্ব আছে, বিসি এর উপর লম্ব হচ্ছে এডি এবং বিসি এর উপর লম্ব হচ্ছে এসপি। দুইটি লম্ব, এসপিও তার উপর লম্ব আছে। তাহলে বিসি এর উপর দুইটি লম্ব। তো একটি রেখার উপরে খেয়াল করি আমরা, একটি রেখার উপরে যদি দুইটি লম্ব থাকে, তাহলে অবশ্যই যারা লম্ব আছে তারা সমান্তরাল। তো এই ক্ষেত্রেও এসপি এবং এডি তারা সমান্তরালভাবে আছে। তাহলে বলা যায় যে এসপি সমান্তরাল এডি, এসপি আর এডি সমান্তরালভাবে আছে।
যদি তারা সমান্তরালভাবে থাকে এবং এই দুইটি রেখাকে খেয়াল করলে বোঝা যাচ্ছে এখানে এডি আর ইহা হচ্ছে এসপি আর এপি, এই যে এপি তাদের ছেদক। এসপি আর এডি সমান্তরাল, বিসি এর উপর যেহেতু লম্ব আছে, আর এপি তাদেরকে ছেদ করেছে। তো ছেদ করার কারণে এখানে দুইটি কোণ তৈরি হয়েছে, এই কোণ এবং এই কোণ। তো দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি রেখা যদি ছেদ করে যেই দুইটি কোণ তৈরি হয় সেই দুইটি কোণ আসলে হয় একান্তর কোণ, আর একান্তর কোণ সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কোণ পিএডি সমান কোণ এপিএস বা এসপিএ, কারণ তারা একান্তর কোণ। তাহলে এই বিষয়টা আমরা এখানে একটু উল্লেখ করে দেই যে কোণ পিএডি সমান কোণ এসপিই, কারণ একান্তর কোণ সমান। ক্লিয়ার? তো পিএডি, এই পিএডিটাকে আমরা একটু সংক্ষেপে বলতে পারি জিএও। পিএডি যেই কথা, জিএও একই কথা। আবার এই ক্ষেত্রে আমরা এসপিএ না বলে বলতে পারি এসপিজি, এসপিজি এতটুকু বলতে পারি। ক্লিয়ার? এখন আমরা দুইটি ত্রিভুজের মধ্যে তুলনা করব। ত্রিভুজ এজিও ও ত্রিভুজ এসপিজি, এসপিজিএ, এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করতেছি। ত্রিভুজ এজিও আর একটি হচ্ছে এসপিজি। এই দুইটি ত্রিভুজের মধ্যে কি মিল আছে সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। মিল আছে কোণ পিজিএস সমান কোণ এজিও, কারণ তারা বিপ্রতীপ কোণ বোঝাচ্ছে, আর আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর সমান। একটু খেয়াল করলে আমরা বুঝি পিজিএস যেই জায়গাটাকে বোঝাচ্ছে, এজিও তার বিপরীত এই অংশ আর এই অংশটা, কোণ দুটি তারা বিপ্রতীপ কোণ বলে পরস্পর সমান। আর একটু আগে আমরা যেই দুইটি কোণ পেয়েছিলাম এইখানে এই অংশ আর এটা, তাহলে কোণ জি পিজিএস আর এই ক্ষেত্রে আমরা বলতে পারি এসপিজি সমান কোণ জিএও, কারণ একান্তর কোণ। তারা একান্তর কোণ। এই এসপিজিকে আগে লিখলাম আর জিএওকে পরে লিখলাম, কারণ এই এসপিজি ত্রিভুজের অংশ হচ্ছে এটা জিএও। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি অবশিষ্ট যে ত্রিভুজ আছে, অবশিষ্ট ত্রিভুজ অবশিষ্ট যে কোণ, অবশিষ্ট কোণ হচ্ছে পিএসজি, পিএসজি, আর এই ক্ষেত্রে অবশিষ্ট কোণ হচ্ছে এওজি। তারাও সমান, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণ দুইটি সমান না হওয়ার কোনো সুযোগ নেই, সমান হবে। তাহলে এবার কি দাঁড়াইলো যে এই ত্রিভুজের এজিও, এই ত্রিভুজের তিনটি কোণ ডান পাশে, আমরা এখানে একটু আগে পরে দিয়ে দিলে বিষয়টা আরো সহজ হয়।
এই ত্রিভুজটি হচ্ছে এসপিজি আগে লিখলাম, আর এওজি এই ত্রিভুজটি। তাহলে এই ত্রিভুজের 3টি কোণ আর এই ত্রিভুজের 3টি কোণ ডান পাশে পরস্পর সমান। তো সমান যদি হয়, একটি ত্রিভুজের 3টি কোণ যখন আরেকটি ত্রিভুজের 3টি কোণের সমান হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ। সুতরাং এই দুইটি হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। আর আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের অবশিষ্ট যে বাহু আছে তাদের অনুপাত সমান হবে, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে বলা যায় সুতরাং এজি বাই পিজি, কারণ এজি এই ত্রিভুজের এজি বাহুর সাথে এই ত্রিভুজের পিজি বাহুর মিল আছে, সমান এই ত্রিভুজের এই এ ও বাহুর সাথে এই ত্রিভুজের এসপি বাহুর মিল আছে। ঠিক আছে, তো এও বাহু এও আর এসপি এর সাথে আবার এই সম্পর্ক আমরা প্রথমে বলেছিলাম যে এও হয় 2sp, মানে এও এর জায়গায় 2sp লেখা যায়। এই কাজটা এখন আমরা করব। এই যে এও যেখানে আছে এবার এও এর জায়গায় লিখব 2sp। তাহলে নিচের অংশটুকু আমরা মুছে ফেলি, বা এজি বাই পিজি সমান 2sp এসপি। তো যদি আমরা এসপি এসপি অংশ কেটে ফেলি তাহলে নিচে থাকে কি 1। সুতরাং এখানে দাঁড়াইতেছে বা দিয়ে এজি বাই পিজি সমান 2:1। নিচের এটাকে আমরা ভগ্নাংশটাকে অনুপাত আকারে লিখলাম, বা এইভাবে লিখতে পারি পরের লাইনটা এজি অনুপাত পিজি সমান 2:1। উপরের লাইনটাকে যদি ভগ্নাংশই রাখলাম 2 নিচে 1। তাহলে এইখানে এজি অনুপাত পিজি, এজি অনুপাত পিজির মধ্যে এজি অংশের মধ্যে জি বিন্দু আছে, আবার পিজির মধ্যেও জি আছে। তার মানে এই দুইটার অনুপাতের মধ্যে জি হচ্ছে কমন, অর্থাৎ এই যে এজি আর পিজি, তাহলে জি বিন্দু আসলে এপি এর একটি ছেদবিন্দু। এই অনুপাত থেকেই বোঝা যাচ্ছে যে এজি অনুপাত পিজি মানে কি জি বিন্দুটা হচ্ছে, এই জি বিন্দু হচ্ছে এপি এর ছেদবিন্দু, এবং ছেদবিন্দু ওই এপিকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তো মজার বিষয় হচ্ছে সব সময় এই ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অন্য কোনো বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করে না। তাহলে এপি মধ্যমাকে জি বিন্দু যে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, এই বিভক্ত 2:1 একমাত্র ভরকেন্দ্রই বিভক্ত করতে পারে। তাহলে জি বিন্দুটি এই ক্ষেত্রে অবশ্যই ভরকেন্দ্র, এছাড়া সে অন্য কোনো বিন্দু না। তাহলে জি বিন্দু ভরকেন্দ্র প্রমাণিত হয়ে গেল। আর জি বিন্দু যদি ভরকেন্দ্র হয় তাহলে এইবার আমরা চিত্র থেকেই বলতে পারতেছি পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু তারা সমরেখ, অর্থাৎ একই সরলরেখার মধ্যে আছে। এই বিষয়টাই প্রমাণিত হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।